দর্শক, আমাদের আরেক সহকর্মী গোলাম কাদের রবু তিনিও রয়েছেন জাতীয় সংসদে। তার কাছ থেকে বিস্তারিত জানার একটু চেষ্টা করব। রবু, এইবারের বাজেটে কি কি থাকছে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। রবু, তাসফি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এতক্ষণ আপনারা আমার সহকর্মী যে আরিফ জামাল ছিলেন সংসদে, তার কাছ থেকে আপনারা বাজেটের প্রস্তুতি সম্পর্কে আপনারা জানলেন। এবার আমি যেটি জানাতে চাচ্ছি যে আসলে অর্থমন্ত্রী এবার এমন একটি সময় এই বাজেটটি দিচ্ছেন, তখন আসলে অর্থনীতিতে নানামুখী সংকট, বিশেষ করে জিনিসপত্রের দাম বৃদ্ধি, সেই সঙ্গে ডলারের একটা চাপ রয়েছে, ডলারের সংকট রয়েছে, রিজার্ভের চাপ রয়েছে, সেই সঙ্গে ব্যাংকের উচ্চ সুদের হার রয়েছে এবং সব কিছু মিলে ব্যবসায়ীরাও কিন্তু খুব ভালো অবস্থায় নেই এবং বিনিয়োগেও গতি নেই। ঠিক এই রকম একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে অর্থমন্ত্রী এই বাজেটটি দিচ্ছেন এবং সেই বাজেটটির একটি বড় লক্ষ্যই হবে জিনিসপত্রের দাম কমিয়ে ব্যবসা বাণিজ্যে গতি নিয়ে এসে প্রবৃদ্ধির ধারাবাহিকতাটাকে অব্যাহত রাখা। তো আগের সংবাদে আমি জানিয়েছিলাম যে এই বাজেটে আসলে অর্থমন্ত্রী কি করবেন সেটি নিয়ে। তো এবার যেটি আসলে আমি একটু জানাতে চাই সেটি হচ্ছে যে এবারের বাজেটে যে একদিকে অর্থমন্ত্রী জনগণকে স্বস্তি দিতে চাচ্ছেন, অন্যদিকে আবার সেই স্বস্তি দেওয়ার জন্য তিনি যে পরিমাণ খরচ করবেন বা যে রকমের পদক্ষেপগুলো নেবেন, সেই পদক্ষেপগুলো পূরণ করতে গিয়ে তার যে টাকার দরকার হবে সেই টাকাটাও কিন্তু তিনি ওই জনগণের কাছ থেকেই আদায় করবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে জনগণের উপর কিন্তু একটি পরোক্ষ করের বোঝা কিন্তু সব সময় চাপিয়ে যাচ্ছে এবং এই অবস্থায় আসলে পরস্পর বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে অর্থমন্ত্রী আসলে কতখানি সামাল দিতে পারবেন সেটি কিন্তু একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর একটি বিষয় যে এত কিছু করার পরেও অর্থমন্ত্রী তার কাঙ্ক্ষিত মাত্রা আয় করতে পারবেন না, তখন তিনি ভরসা করবেন তার এই বাজেট ঘাটতি মেটাতে বিভিন্ন উৎস থেকে। তার মধ্যে অন্যতম হচ্ছে দেশি বিদেশি ঋণ। তো আমরা তো এমনিতেই দেশি বিদেশি ঋণের চাপে রয়েছি এবং এই যে নতুন অর্থবছর শুরু হচ্ছে, সেই অর্থবছরে নতুন করে এই ঋণ পরিশোধ শুরু হবে, তখন আসলে অর্থনীতি কোন পরিস্থিতির মধ্যে যাবেন সেটি আসলে একটি বড় প্রশ্ন হয়ে দেখা দেবে। তো এবার আমি আসলে এখন একটু যেতে চাই আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য আমি দেখেছি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং যিনি ডেইলি স্টারের সাংবাদিক রেফায়েতুল্লাহ মৃধা। আমি একটু তার কাছে জানতে চাইবো, কারণ তিনি দীর্ঘদিন ধরে এই বাজেট বিষয়ক রিপোর্টিং করে এসছেন এবং দীর্ঘদিন অর্থনৈতিক সাংবাদিকতার সাথে তিনি জড়িত আছেন। তো রিফায়েতুল্লাহ মৃধা, আপনাকে স্বাগত জানাচ্ছি আর একবার। কি চ্যালেঞ্জগুলো থাকছে সেসব নিয়ে তো এবার যদি আপনি একটু আমাদেরকে জানাতেন, সেটি হচ্ছে যে এই যে রাজস্ব আদায়ের যে একটা চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর রয়ে যাচ্ছে এবং সেই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা যদি হয়ও, তারপরেও দেখা যাচ্ছে যে বাজেটে ঘাটতি থাকছে। তো এই ঘাটতি মেটানোর জন্য অর্থমন্ত্রী যে সমস্ত উৎসের উপর নির্ভর করছেন তার অন্যতম হচ্ছে দেশি বিদেশি ঋণ। তাহলে কি এই এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে অর্থমন্ত্রী যে বাজেট দিচ্ছেন সেটি কি অনেকখানি ঋণ নির্ভর হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও আমাকে এখানে ডাকার জন্য। আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে বাজেটে ফাইন্যান্সিং সবসময় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ফাইন্যান্সিংটা আসলে বিভিন্ন সোর্স থেকে, একটা হচ্ছে যে রেভিনিউ জেনারেশন। তো রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে দেখা যায় 5,40,000 কোটি টাকার মতো রেভিনিউ জেনারেট করতে হবে। এটা ভ্যাট, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, তারপরে ডিউটি, ইম্পোর্ট ডিউটি, এইসব বিষয় থেকে। তারপরে ঘাটতি থাকে হলো আমার প্রায় 3 লক্ষ কোটি টাকার মতো জোগাড় করতে হবে। সেইটার ফাইন্যান্সিংটা কোত্থেকে আসবে? একটা বলা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম থেকে সরকার লোন নেবে 1.5 লক্ষ কোটি টাকার মতো। তো সেই টাকার ফাইন্যান্সিং ব্যাংকিং সেক্টর থেকে নেবে। তার আরেকটা হচ্ছে যে ফরেন ফান্ডের হয়তো 1 লক্ষ কোটি টাকার উপরে হয়তো ফরেন ফান্ড নিয়ে আসবে, লোন যেটা। তো এখানে কথা হচ্ছে যে আমি তো অলরেডি বাংলাদেশের যে লোন নির্ভরতা, ঋণ নির্ভরতা, সেটা তো অলরেডি অনেক বেড়ে গিয়েছে এবং 2025 সনে বলা হচ্ছে যে প্রতি বছর $5 বিলিয়ন ঋণ শোধ করতে হবে। এবং এই বাজেটের অন্যতম একটা বড় ব্যয়ের খাত হচ্ছে বৈদেশিক এবং দেশি লোনের ঋণ শোধ করার। তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে কিনা যে আমরা ঋণ নিচ্ছি এবং
এই ঋণ পরিশোধ করছে আবার উল্টো ঋণ নিয়ে। অনেকটা তাই, ঋণ করে ঋণ শোধ করার মতো পরিস্থিতি। তো এই ক্ষেত্রে আমাকে বাংলাদেশকে যেটা চিন্তা করতে হবে যে কিভাবে আরও বৈদেশিক ঋণ আরেকটা হতে পারে যে আপনার যে আমাকে তো এখন ডলারও সেভ করতে হবে, কারণ আমার যদি ডলারের রিজার্ভের পরিমাণ কমে যায় আমার বিজনেস কনফিডেন্স কমে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে যেসব মেগা ইনফ্রাস্ট্রাকচার আছে, নতুন কোনো মেগা ইনফ্রাস্ট্রাকচার আগামী 2-3 বছর না নিয়ে যেগুলো আছে এগুলো চলো নির্ভর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আপনার একটু সতর্ক হতে সতর্ক বলছেন। হতে হবে এই বিষয়ে। তো এইগুলো হলো। আর ব্যাংকিং সিস্টেমে যেটা, ব্যাংকিং সিস্টেম থেকে যদি সরকার প্রায় 1,45,000 কোটি টাকা আমরা যেটা পত্রিকায় করেছি যে নিতে পারে, তো সেইখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু একটু অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। যে এখন প্রাইভেট ইনভেস্টমেন্টের পরিমাণও কম, সেইটা যদি বাড়াতে চায়, সরকারের লক্ষ্য হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্টকে বাড়ানো। সেক্ষেত্রে যদি ব্যাংকিং সিস্টেমে বাড়ানো, সেক্ষেত্রে যদি ব্যাংকিং সিস্টেমে থেকে যদি সরকার লোন নিয়ে নেয় অনেক টাকা, তখন আবার লিকুইডিটি ক্রাইসিস হওয়ার বেশি অনেক একটা সম্ভাবনা থাকে হলো ব্যাংকিং সিস্টেমে। এই বিষয়টাও একটু সতর্ক হওয়ার বিষয় আছে। তো সরকারের এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ থাকবে, এইসব চ্যালেঞ্জের মধ্য দিয়েই কিন্তু বাজেটটা আসতেছে। সেই বাজেট বাস্তবায়নটা কীভাবে হবে, এবং আপনার বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিটি স্পেন্ডিং অফ মানি। হয়তোবা রেভিনিউ জেনারেশন করা যায়, কিন্তু সেটা কোয়ালিটি স্পেন্ডিং অফ মানি, পাবলিক মানি, ইট ইজ এ গ্রেট চ্যালেঞ্জ ফর দ্য ফাইন্যান্স মিনিস্টার। রেফায়েতুল্লাহ মৃধা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, যে দর্শক, আমরা শুনছিলাম ডেইলি স্টার পত্রিকার সিনিয়র সাংবাদিক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা বাজেট সম্পর্কে বলছিলেন যে এই বাজেটটি কিভাবে বিদেশি ঋণ নির্ভরতা হচ্ছে এবং তার ইম্প্যাক্টটা তিনি বলছিলেন।